মানে কনভার্ট করা যায় সেটা দেখেছি, তাই না? কথার উত্তর দিতে হবে, ক্লাস করতে আসলে কথার উত্তর দিতে হবে। জি স্যার। দেখছি তো নাকি? জি স্যার দেখছি। শুরু হচ্ছে চ্যাপ্টার 6, স্টেবিলিটি। Stability is one of the main concepts of control system. In fact, stability is the most important system specification. একটা সিস্টেম যদি আনস্টেবল হয়, দেন তার ট্রানজিয়েন্ট রেসপন্স অ্যানালাইসিস করা বা তার ট্রান্সফার ফাংশন বের করা ইম্পর্টেন্ট, বাট ট্রানজিয়েন্ট সিস্টেম অ্যানালাইসিস করার কিছু নাই, কারণ সিস্টেমটা হচ্ছে আনস্টেবল। আচ্ছা, আমি তোমাদের আমি একটু বের হচ্ছি, 5 মিনিট পরে ব্যাক করব, ঠিক আছে? তোমরা এখানে থাকো। বুঝতে পারতেছো কি বলছি? আচ্ছা স্যার। 5 মিনিট পরে ক্লাসটা রিজিউম করতেছি, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ জি স্যার। কি পড়লা বলো। স্যার নরমালি তো স্যার আমাদের একটা সিস্টেমের ন্যাচারাল রেসপন্স যদি জিরোতে অ্যাপ্রোচ না করে তাহলে হচ্ছে যে আমরা এটাকে স্টেবল সিস্টেম বলতে পারি না। আবার যদি এটার জিরোতে অ্যাপ্রোচ না করে অথবা এটা যদি নাও বাড়ে তাহলে হচ্ছে যে এটাকে আমরা বলতেছি মার্জিনালি স্টেবল। আর যদি টাইম বাড়ার সাথে সাথে এটা যদি স্যার ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে তাহলে সেটাকে বলতেছি আনস্টেবল সিস্টেম। আর আরেকটা পয়েন্ট হচ্ছে স্যার যদি সিস্টেমের আমাদের ন্যাচারাল রেসপন্সটা আনবাউন্ডেড হয় তাহলে আমরা এটা বের করতে পারবো না যে এটার ফোর্সড রেসপন্স কি হবে। তো সেই ক্ষেত্রে একটা সিস্টেমের বাউন্ডেড ইনপুটের জন্য বাউন্ডেড আউটপুটটা জানাটাও খুব জরুরি স্যার। আচ্ছা, আর বাকিরা কি বুঝলা? সেম জিনিসই বুঝছো নাকি? শোনো, স্টেবিলিটি, এই চ্যাপ্টারের নাম হচ্ছে স্টেবিলিটি। আমরা শুরু থেকে বলে আসতেছিলাম যে কন্ট্রোল সিস্টেম পড়াশোনা করার জন্য আমরা যে যে জিনিসগুলো করব সেগুলো হচ্ছে আমরা ফার্স্টে একটা সিস্টেমকে মডেলিং করা শিখবো। সেই মডেলিংটা আমরা চ্যাপ্টার 2 তে শিখেছি ফ্রিকোয়েন্সি ডোমেনে করা, চ্যাপ্টার 3 তে শিখেছি টাইম ডোমেনে করা। ফ্রিকোয়েন্সি ডোমেনের মডেলিং এর নাম হচ্ছে ট্রান্সফার ফাংশন, টাইম ডোমেনের মডেলিং এর নাম হচ্ছে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন। চ্যাপ্টার 4 এ আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস শিখেছি, ফার্স্ট অর্ডার সিস্টেম, সেকেন্ড অর্ডার সিস্টেম, আন্ডার ড্যাম্প সিস্টেম, জিটা ওমেগা এন এর উপর বেস করে করা বিভিন্ন উপায়ে কিভাবে টাইম ডোমেনের রেসপন্সটাকে অ্যানালাইজ করা যায় সেটা চ্যাপ্টার 4 এ দেখছি, নাকি না ভুল বললাম? হ্যাঁ জি স্যার দেখছি। আচ্ছা, চ্যাপ্টার 5 এ কি দেখছি শান্ত বলো। চ্যাপ্টার 5 এ কি করলাম বলো তো, মনে আছে? স্যার ওই ব্লক রিডাকশন স্যার, সিগন্যাল ব্লক ফ্লো ডায়াগ্রাম রিডাকশন বা সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম, সিগন্যাল ফ্লো গ্রাফের রিডাকশন করে সিঙ্গেল ট্রান্সফার ফাংশনে নেওয়া, যেটাকে মেসনের রুলের সূত্রের মাধ্যমে করা হয়। চ্যাপ্টার 6 এ আসলাম। চ্যাপ্টার 6 এ টাইম ডোমেন অ্যানালাইসিস শেষ, ব্লক ডায়াগ্রাম রিডাকশন শেষ। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে একটা সিস্টেম স্টেবল নাকি স্টেবল না। তো স্টেবিলিটি এমন একটা ব্যাপার, স্টেবল যদি না হয় তাহলে সেই সিস্টেমের অন্য কোনো কিছু করা লাভ নাই আসলে। ইয়ার্স, তুমি সিস্টেমটাকে স্টেবল করতে পারতেছো না বা তুমি তোমার সিস্টেম স্টেবল না, তাহলে তুমি সেটার কি অ্যানালাইজ করবা? বুঝতে পারতেছো? মোট কথাটা হচ্ছে এরকম। আনস্টেবল সিস্টেম কিরকম হতে পারে? আনস্টেবল সিস্টেমের সংজ্ঞা বিভিন্ন ভাবে আসতে পারে। যেমন ফার্স্ট সংজ্ঞা হচ্ছে যে আমরা একটা সিস্টেমের রেসপন্সকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফোর্সড রেসপন্স আর একটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স।
এটাকে আমি জানি না তোমাদেরকেই বলছিলাম কিনা, আমি সব ক্লাসে উদাহরণটা দেই। যেমন একটা রিক্সা যদি থেমে থাকে তাহলে তার ন্যাচারাল রেসপন্সটা হচ্ছে থেমে আছে। আর তুমি তাকে প্যাডেল দিয়ে চালানো শুরু করলা, প্যাডেল মারলা, ফোর্স রেসপন্স মানে ফোর্স অ্যাপ্লাই করলা, সেটার জন্য একটা রেসপন্স পাওয়া যাবে, তাই না? সে চলা শুরু করবে। এখন চলা শুরু করার পরে একটা সার্টেন টাইমে তুমি প্যাডেল গুলা অফ করে দিলা। তুমি যদি ব্রেক না চাপো তোমার রিক্সা কিন্তু চলতে থাকবে না? জি স্যার। জি স্যার। তো তুমি যদি ফার্দার প্যাডেল না দাও সেটা চলতে চলতে এক সময় থেমে যাবে। কিন্তু ধরো তুমি ফার্স্ট প্যাডেল দেওয়ার পরে রিক্সা চলতেছে, এমন সময় তুমি প্যাডেলটা অফ করে দিলা, তোমার এখন আর কোনো ইনপুট নাই, রিক্সা কিন্তু চলতেছে। ওইটা চলবে তখনকার ন্যাচারাল রেসপন্সের মাধ্যমে। এবং ওই চলা অবস্থায় একটু পরে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পরে রিক্সা থামার আগে তুমি আবার প্যাডেল দেওয়া শুরু করলা, তখন পুরো রেসপন্সটা হবে কিন্তু ওই যে ন্যাচারাল রেসপন্সটা ছিল, মানে যে চলতেছিল আগের প্যাডেলে, তার সাথে আবার নতুন করে প্যাডেল দেওয়ার ফলে যে রেসপন্সটা হলো ফোর্সড। ঠিক আছে? তো এখন এই সিস্টেমটা যদি এমন হয় যে তুমি প্যাডেল দেওয়া শুরু করলা, রিক্সা চলা শুরু করলো, এরপর তুমি সরাই নিলা, এরপর সেটা স্পিড বাড়তেই থাকলো, ইনফিনিটি স্পিডে চলে যেতে থাকলো। যদি এরকম হয় এটাকে কি বলবো? আমি বলবো যে এটাকে কন্ট্রোল করা সম্ভব নাকি সম্ভব না? সম্ভব না, আনস্টেবল। টাইমের সাথে যে এই জিনিসটা ন্যাচারাল রেসপন্স জিরো হয় না। যেমন বলতেছিলাম যে আমি প্যাডেল দিয়ে ছেড়ে দিলাম, একটা সার্টেন টাইম পর কিন্তু রিক্সাটা থেমে যাবে, অর্থাৎ ন্যাচারাল রেসপন্সটা কিন্তু জিরো হয়ে যাবে, তাই না? একটা লিনিয়ার আমাদের সিস্টেম গুলা আমরা যাই করতেছি এই বইতে, you have to remember that all of these systems are considered linear and time invariant system. লিনিয়ার সিস্টেমের আর টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমের সংজ্ঞা 4-1 এর স্টুডেন্ট হিসেবে তোমাদের খুব ভালোভাবে জানার কথা। আচ্ছা আমাকে বলো তো কেউ, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম? হোয়াট ইজ দি ডেফিনিশন? কিসের সাথে? সরি আবার বলো। আবার বলো। যে দেখছো এই জিনিসগুলো আমি মিস করি, যে একটা কোয়েশ্চেন করব, এই কোয়েশ্চেনটা কেউ না কেউ পারবে, তখন আই উইল ফিল যে হ্যাঁ তার মানে হচ্ছে স্টুডেন্টরা একটু পড়াশোনা করে। এই যে যখন তোমরা এইগুলা রেসপন্স বেশিরভাগ সময় দিতে পারো না, তখন আসলে টিচারের ভালো লাগে না। এই যে আমি আমার নর্মাল একটা ফ্লো থামায় তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম, এখন তোমাদের কাছ থেকে যদি অ্যান্সারটা আসে, দেন আই ফিল গুড অ্যাবাউট ইট, আমি আবার ফার্দার পড়ানোর জন্য রেডি হয়ে যাই। কিন্তু যদি এই ধরনের কোনো রেসপন্সটা না পাই, তখন খারাপ লাগে, তখন ওই ফ্লোটা ব্যাহত হয়। বুঝতে পারতেছো? লিনিয়ার সিস্টেম বেস করে হচ্ছে একটা সিস্টেম যখন অ্যাডিটিভিটি এন্ড হোমোজেনিটি এই দুইটা প্রপার্টি মেইনটেইন করবে, তখন সেই সিস্টেমটাকে আমরা লিনিয়ার বলি। আর টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমটাকে কিভাবে চেক করি? ইউ ডিড পার্টিকুলার এক্সাম্পলস ইন EEE 301। সিগন্যাল এন্ড লিনিয়ার সিস্টেমের মধ্যে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম চেক করার কথা অবশ্যই। সেটা হচ্ছে কিভাবে? আমি যদি ইনপুটটাকে সার্টেন টাইম ডিলে করাই দেই, তাহলে আমার আউটপুটটাও যদি সার্টেন টাইম ডিলে হয়, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। মনে আছে? এইগুলা খুবই ইম্পর্টেন্ট, এই সংজ্ঞাগুলা। একটা লিনিয়ার সিস্টেম কি, একটা টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম কি, একটা কজাল সিস্টেম কি, you have to know these things. These are the basic concepts of a triple engineer. বোঝা যাচ্ছে কি বলতেছি? জি স্যার। এগুলা জানতে হবে, এগুলা না জানলে এই ইয়ে করে লাভ নাই। You must know certain things if you want to become a triple electrical engineer. এবং এই সংজ্ঞাগুলো কখনো ভোলা যাবে না, এই জিনিসগুলো কখনো ভোলা যাবে না। একটা ক্যাপাসিটর ডিসি ব্লক করে, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের এই জিনিসটা ভোলা যাবে না। একটা ইন্ডাক্টর ডিসি কে শর্ট করে দেয়, এটা কখনো ভোলা যাবে না। কেন এটা হয় সেটাও ভোলা যাবে না।
বোঝা যাচ্ছে কি বলতেছি? স্টার্টিং প্রিন্সিপাল অফ ইন্ডাকশন মোটর, এগুলো ভোলা যাবে না। এইগুলাই হইতেছে তোমার পড়া। তোমার কি মনে হয় তুমি যখন বিএসসি পাস করে যাবা, তুমি যদি ফার্দার পড়াশোনা না করো, তো মানে 2 বছর পর 1 বছর পর তোমার কাছে যদি একটা চাকরির নিয়োগ পরীক্ষায় বসো, তোমার কাছে কি জিজ্ঞাসা করবে? তোমার কাছে জিজ্ঞাসা করবে যে একটা রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম দিয়ে, বা ভাইভা বোর্ডে জিজ্ঞাসা করবে যে তুমি কিভাবে এটা ট্রান্সফার ফাংশন বের করবা, নাকি বলবে যে ট্রান্সফার ফাংশন কাকে বলে সেটা বলেন? অবশ্যই বলবে ট্রান্সফার ফাংশন কাকে বলে সেটা বলেন। কারণ যে বসে আছে সেও রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম কিভাবে কনভার্ট করে সেটা সেও ভুলে গেছে, কিন্তু ট্রান্সফার ফাংশন তোমাকে জানতে হবে। তো এই জন্য যে জিনিসগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো একদম বেসিক তোমাদের জানাই লাগবে, সেই জিনিসগুলো আমি বারবার বলি। এই স্টেবিলিটিটাও হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টু নো দ্য ডেফিনেশন অফ স্টেবিলিটি, এটাও তোমাদের বেসিক নলেজের মধ্যে পড়ে, এটা জানাই লাগবে। বুঝতে পারতেছো কি বলতেছি? তোমাদের ছোট ভাই বোন আছে, ছোট ভাই বোন একজন সিএসসি তে পড়ে, কেউ হয়তো পড়বে সিভিলে, কেউ অন্য জায়গায় বিবিএ তে পড়বে। কেউ এসে যদি জিজ্ঞাসা করে যে ভাইয়া হোয়াট ইজ নয়েজ, তোমাদের কমিউনিকেশন নাকি তোমরা পড়ছো, বলো তো নয়েজটা কি? ইউ শুড বি এবল টু মেক হার অর হিম আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ নয়েজ, আদারওয়াইজ তুমি কিছু শিখো নাই। তোমার কাছে কিন্তু হাতি ঘোড়া জানতে হবে না ইন ফিউচার, তোমাকে এই ছোট ছোট জিনিসগুলোই তোমার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তো যাই হোক, একটা লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম যদি আমার কাছে থাকে, আমি সেটাকে স্টেবল বলবো তখনই যখন সময়ের সাথে ন্যাচারাল রেসপন্সটা 0 হয়ে যায়। সময় যখন যত বাড়তে থাকে তার সাথে ন্যাচারাল রেসপন্সটা যদি 0 হয়, তাকে আমরা স্টেবল সিস্টেম বলবো। যদি এটা 0 না হয়ে এটা যদি উইদাউট বাউন্ড গ্রো করতে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? আনস্টেবল সিস্টেম। আর যদি এটা 0 হয় না, আবার উইদাউট বাউন্ড গ্রো করে না, একটা কনস্ট্যান্ট থাকে, অথবা অসিলেট করতে থাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে, মানে অসিলেশনটা আউট অফ হ্যান্ড চলে যাবে না, মানে উইদাউট বাউন্ড চলে যাবে না, একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো মার্জিনালি স্টেবল। সো ইন টার্মস অফ স্টেবিলিটি, three scenarios may happen: stable, unstable, and marginally stable. And there is another definition for this stability in terms of input স্যার output. মার্জিনালটা আরেকবার যদি বলতেন। আর বলবো, একটু পরে বলবো, এখন যেটা বলতেছি সেটা শুনো, এটা আবার পরে আসতেছে। A system is, মানে in terms of input output এ স্টেবিলিটির একটা সংজ্ঞা আছে। স্টেবল সিস্টেমের কি হবে? যদি তার মধ্যে দেওয়া প্রত্যেকটা বাউন্ডেড ইনপুটে একটা বাউন্ডেড আউটপুট হয়। What do we mean by bounded input or bounded output? Bounded input means something measurable, something controllable, যেটাকে কন্ট্রোল করা যায়, মেজার করা যায়, যেটাকে তোমার ইসের মধ্যে তুমি রাখতে পারো, সেটা হচ্ছে বাউন্ডেড ইনপুট। আর আনবাউন্ডেড ইনপুট বেসিক্যালি ইউ ক্যানট গিভ এন আনবাউন্ডেড ইনপুট, কারণ আনবাউন্ডেড কোনো কিছুর উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। তো যাই হোক, যদি একটা বাউন্ডেড ইনপুট দেই, সেটার জন্য যদি একটা বাউন্ডেড আউটপুট আসে, তাহলে সেটাকে আমরা বলবো স্টেবল সিস্টেম। এবং এই সংজ্ঞাটাকে বলা হয় বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট, বিবো ডেফিনেশন অফ স্টেবিলিটি। বিবো ডেফিনেশন অফ স্টেবিলিটি কি বোঝা যাচ্ছে? জি স্যার। তো এটার জন্য তাহলে আনস্টেবল সিস্টেম কি হবে? যদি এনি বাউন্ডেড ইনপুট yields an unbounded output, আমার যদি আনবাউন্ডেড আউটপুট পাওয়া যায় বাউন্ডেড ইনপুটের জন্য, তাহলে সেটাকে বলবো আনস্টেবল সিস্টেম। ওকে? জি স্যার। আচ্ছা, আর আমরা যে ট্রান্সফার ফাংশন বের করছি, ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটর বা হরের মধ্যে যে পোল লোকেশন গুলো থাকে, সেইগুলোর উপর বেস করে চ্যাপ্টার 4 এ আমরা বলেছিলাম যে পোল লোকেশন গুলোর উপর বেস করে আবার স্টেবিলিটির সংজ্ঞা দেওয়া যায়। সেটা কি রকম?
Transfer function, acha, do you know what is a closed loop transfer function or what is a open loop transfer function? এটা সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? আচ্ছা, ধরো যে যে ফিডব্যাক সিস্টেমটা চ্যাপ্টার 5 এ আমরা পড়লাম, ফিডব্যাক সিস্টেমটা মনে আছে? ফিডব্যাক সিস্টেম, নেগেটিভ ফিডব্যাক। জি স্যার, মনে আছে। ফিডব্যাক সিস্টেমের উপরের ইসে ব্রাঞ্চে একটা ট্রান্সফার ফাংশন থাকে, ওটাকে আমরা জিএস বলি। জি স্যার। টিএস ইকুয়ালস টু জিএস ডিভাইডেড বাই 1 প্লাস এইচএস ইনটু জিএস, এটা ছিল না সূত্র? জি স্যার। এখানে যে জিএস, সেটাকে বলা যেতে পারে ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন বা ওপেন লুপ ট্রান্সফার ফাংশনও হয়তো বলা যায়। ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন ইজ সেফ, ওটাকে ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন বলে। কিন্তু হ্যাঁ, ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন। আর টিএস যেটা ছিল, অর্থাৎ ওই ফিডব্যাক সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতে পারি একটা সিঙ্গেল ব্লকে, সেটার জন্য যে টিএস ইকুয়ালস টু জিএস বাই 1 প্লাস এইচএস জিএস বলতেছিলাম, সেই টিএসটা হচ্ছে ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশন। ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশন তাহলে কি হচ্ছে? যেটা হচ্ছে একটা সিঙ্গেল ট্রান্সফার ফাংশন দিয়ে যেটাকে প্রকাশ করা যায়, সেটাই হচ্ছে ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশন। বোঝা যাচ্ছে ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশন কি জিনিস? তো ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশনের যে পোল লোকেশন, সেই পোলগুলো যদি লেফট হাফ প্লেনে থাকে, লেফট হাফ প্লেন মানে পোল আর জিরোকে আমরা এস প্লেনে বসাতাম না, এস প্লেনে। তো এস প্লেনটা কোথায়? এখানে তো এস প্লেন দেখতেছি না। যাই হোক, এখানে যেতে গেলে চ্যাপ্টার, এটা হচ্ছে 318। এই যে এটা হচ্ছে এস প্লেন। এটা কি প্লেন? এস প্লেন। এটার এক্স এক্সিসে হচ্ছে এস, এস ইকুয়ালস টু লেখা যায় সিগমা প্লাস জে ওমেগা ডি। সিগমা প্লাস জে ওমেগা, এস ইকুয়ালস টু লেখা যায় সিগমা প্লাস জে ওমেগা। তো এটার এক্স এক্সিসটা হচ্ছে সিগমা এক্সিস, ওয়াই এক্সিসটা হচ্ছে জে ওমেগা এক্সিস। কি বোঝা যাচ্ছে? এখন কি আমার স্ক্রিন যাচ্ছে না? যাচ্ছে স্যার। আচ্ছা, তো আমি আরেকবার লিভ নিয়ে স্যার অ্যাটেন্ড করি, আমার এখানে কোনো সমস্যা হচ্ছে স্যার। হ্যাঁ, লিভ নিয়ে আসো। তো এই যে ক্লোজ লুপ পোল গুলো যদি আমার বাম পাশে থাকে, এস প্লেনের বাম পাশে যদি থাকে, তাহলে আমি বলতে পারি নির্দ্বিধায় যে মাই সিস্টেম উইল বি স্টেবল, মাই সিস্টেম উইল বি স্টেবল। এখন বাম পাশে এটা এইভাবেও থাকতে পারে, বা রিয়েল এক্সিস এর উপরে থাকতে পারে, একটার উপর আরেকটা ডাবল ভাবে থাকতে পারে, বা আলাদা আলাদা ডিস্টিংক্ট ভাবে থাকতে পারে। ওকে? আর যদি এই পোল লোকেশন গুলো সামহাউ এই জে ওমেগা এক্সিস এর উপরে চলে আসে, যেটা হচ্ছে আনড্যাম্পড রেসপন্সের উদাহরণ। আনড্যাম্পড মনে আছে? হ্যাঁ, অসিলেট করে আনড্যাম্পড, আনড্যাম্পডটা অসিলেট করে। এত তাড়াতাড়ি ভুললে হবে না, বুঝছো? এই যে আনড্যাম্পড, এটা কোথায় ছিল? ওয়্যার ওয়াজ এক্সিসের উপরে।
এক্সিস এর উপরে যদি থাকে এরকম, তাহলে সেটা হবে আমার মার্জিনালি স্টেবল। এইবার দেখো যে বলতেছিল না যে হোয়াট ইজ স্যার মার্জিনালি স্টেবল, এই যে দেখো এটা মার্জিনালি স্টেবল আছে, এটা মানে ন্যাচারাল রেসপন্সটা এখানে সিটি, এখানে সিটিটা তো টোটাল রেসপন্স, ন্যাচারাল রেসপন্সটা যদি টাইমের সাথে টাইম যদি বাড়তে থাকে তাহলে এটা সিটি না, ন্যাচারাল রেসপন্সটা যদি এরকম একটা লিমিটেশনের মধ্যে অসিলেট করতে থাকে তাহলে সেটাকে আমরা বলবো মার্জিনালি স্টেবল। বুঝতে পারতেছো? জি স্যার। এটা কনস্ট্যান্ট ভাবে চলতেছে না, এটা সে অসিলেট করতেছে একটা নির্দিষ্ট বাউন্ডের মধ্যে। এটা কনস্ট্যান্টও থাকতে পারে, ন্যাচারাল রেসপন্সটা এরকম বাউন্ডেড না থেকে কনস্ট্যান্ট, সে জিরো হচ্ছে না বা ইনফিনিটিতেও যাচ্ছে না, সে কনস্ট্যান্টও থাকতে পারে। বুঝতে পারছো এবার বাকিরা? জি স্যার। যদি থাকে, আচ্ছা, আর যদি কোন ক্রমে একটা ওয়ান অফ অর অল অফ দেম, one of the poles or all of them, if they are on the right hand side of the plane, right half plane, তাহলে সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে। তাহলে সিস্টেমটা কি হয়ে যাবে? আনস্টেবল। See here the four cases that we discussed. In all cases the pole locations either on the left half plane or on the imaginary axis, but none of them are on the right hand side. Right hand side unstable system এর আমার তো রেসপন্স বের করার কোনো দরকারই নাই, বিকজ আমার ওই অ্যানালাইসিস হচ্ছে ইনভ্যালিড অ্যানালাইসিস। ঠিক আছে, তাই রাইট হাফ প্লেনের পোল লোকেশন ওয়ালা কোনো কিছুকে ক্লাসিফাই করা হয় নাই। বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে তিন ধরনের কিসের জন্য আমরা দেখতে পাচ্ছি, এক হচ্ছে বিবো ডেফিনিশন, একটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স ডেফিনিশন, আরেকটা হচ্ছে পোল লোকেশন ডেফিনিশন। তিন ভাবে আমরা সিস্টেম স্টেবল নাকি আনস্টেবল এটা বলতে পারবো, তাই না? জি স্যার। এই যে যেমন এখানে দেখো আনস্টেবল সিস্টেমের ক্লোজ লুপ পোল অ্যাটলিস্ট একটা পোল রাইট হাফ প্লেনে থাকবে অথবা একের বেশি পোল কোথায় থাকবে? হ্যাঁ, আচ্ছা, তো এইটা হচ্ছে আনস্টেবল সিস্টেমের উদাহরণ। না, কমপ্লিটলি ভুল কথা বলতেছো। তোমার ওপেন লুপ নিয়ে তো চিন্তা করার দরকার নাই, তোমার খালি চিন্তা করতে হবে ক্লোজ লুপ নিয়ে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, বলতো এটা কত নাম্বার, কয় অর্ডারের সিস্টেম? দুই অর্ডার না তিন না, অর্ডার এটা 3 অর্ডারের সিস্টেম, 3টা পোল আছে, 3rd অর্ডারের সিস্টেম এখানে দেওয়া আছে। এখন এখান থেকে কি মনে হচ্ছে s equals to 0, s equals to -1, s equals to -2, আসলে কি তাই? হইল না কেন? এইটার এইটা এখানে পোল লোকেশন এরকম দেখাচ্ছে কেন, বলতে পারবা কেউ? পারবা বলতে কেউ? দেখো আমি কিন্তু এই জিনিসগুলো তোমাদের ধরাই দিচ্ছি যে জায়গায় প্রবলেম হবে, তারপরও যদি প্রবলেম করো আমার কিছু বলার নেই।
আমার বলতে পারা উচিত ছিল, কারণ এখানে যে পোল লোকেশন গুলো আছে এটা কিন্তু আসলে ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশনের পোল লোকেশন, কিন্তু আমার সিস্টেম স্টেবিলিটি জানতে হবে যে এই ট্রান্সফার ফাংশন সেটা হচ্ছে টিএস লাগবে, এই পুরাটা টিএস লাগবে। অর্থাৎ এই ফিডব্যাক সিস্টেমটাকে একটা পার্টিকুলার ট্রান্সফার ফাংশনে নিতে হবে। কিভাবে? এইটা হবে জিএস আর এইচএস হবে 1, জিএস ওভার 1 প্লাস এইচএস ইনটু জিএস। তখন তুমি যেটা করার ফলে যে পুরা টিএসটা পাবা তার ক্লোজ লুপ পোলগুলোর লোকেশন হচ্ছে এখানে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। কি বুঝতে পারছো? এই তিনটা পোল কিন্তু এই তিনটা পোল না, এই সিস্টেমটাকে টিএস বের করার পরে ওই টিএস এর তিনটা পোল হচ্ছে এটা। কি মনে আছে? বুঝতে পারতেছো নাকি? জি স্যার। হ্যাঁ অবশ্যই বের করতে হবে, বের করে এর পরে সেখান থেকে পোল লোকেশন বের করলে এটা বের করা হবে। ওকে, জি স্যার বুঝছি। এখন এইটা হচ্ছে আন্ডার ড্যাম রেসপন্স দিচ্ছে। কেন দিচ্ছে? আন্ডার ড্যাম রেসপন্স ছিল একটা সেকেন্ড অর্ডার সিস্টেম, বাট এখানে তো থার্ড অর্ডার সিস্টেম আছে, বাট দেখতে এটা পুরো আন্ডার ড্যাম রেসপন্সের মতো। কেন বলো তো? কেন? আমি কিন্তু বলছি অলরেডি, ইউ নো। লেফট হাফ প্লেনে পোলগুলো আছে স্যার। না, অন্য কেউ? এই যে একটা জিনিস পড়ায় আসি, এত যত্ন করে পড়ানোর চেষ্টা করতেছি, বারবার বলতেছি যে দিস ইজ ইম্পর্টেন্ট, এটা মনে রাখো। তোমাদের কোনো ইয়া নাই, তোমরা খাতার মধ্যে মনে হয় না কোনো নোট করো। এই যে ক্লাসটা করতে বসছো, ঘুমের থেকে উঠে মোবাইলটা চালু কইরা বইসা আছো, শুনলে শুনলাম না শুনলে নাই, এরকম করলে হবে না। ক্লাসের মতো করে করতে হবে, একটা খাতায় নোট ডাউন করতে হবে যে আজকে কি পড়লাম, আজকে স্যার কি পড়াচ্ছে। কন্টেন্টের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জানা কি পড়তেছি এবং কেন পড়তেছি, কারণ এইটাই তোমার বেসিক। কন্টেন্ট হচ্ছে ভিতরের খুব ডিপ জিনিসপত্র, যেটা তোমার বিএসসির পরে তুমি এমএস না করলে বা পিএইচডি না করলে ওইটার কাজে লাগবে না, কিন্তু তুমি কি করতেছো কেন করতেছো ওইটা জানা থাকাটাই হচ্ছে তোমার মূল বিষয়। আমরা চ্যাপ্টার 4-এই লাস্টে করেছি যে যদি আমার অ্যাডিশনাল পোল থাকে, আমরা তো সেকেন্ড অর্ডার সিস্টেম পর্যন্ত সবকিছু করছি, যদি এই পোলটা না থাকতো তাহলে এটা একটা পিওর আন্ডার ড্যাম রেসপন্স হতো, কোনো সমস্যা নাই, তাই না? জি স্যার। কিন্তু এখানে যে একটা থার্ড পোল চলে আসছে, কিন্তু তারপরও এটা আন্ডার ড্যাম রেসপন্স হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এই পোলটা, এই পোলের রিয়েল এখানে হচ্ছে -0.1 আছে আর এটা -2 আছে, প্রায় 25 গুণ বা 20-22 গুণ দূরে আছে। এই ডমিনেন্ট পোল গুলোর তুলনায় এই থার্ড পোল অনেক দূরে আছে, তার মানে আমরা এটাকে ডিসরিগার্ড করতে পারি বা বলতে পারি এই সিস্টেমের যে ক্যারেক্টারিস্টিক শো করবে টাইম ডোমেনে সেটা আসলে এই দুইটা ডমিনেন্ট পোল দিয়েই নির্ধারিত। কি মনে পড়ে? চ্যাপ্টার 4-এ পড়ছিলাম। জি স্যার। কেউ মনে করছি। আমি জানি না, আমার ধারণা মনে হয় না তোমাদের কারো মনে পড়ছে। মনে পড়লে একটু আগে মনে পড়ার কথা থাকতো। এই জিনিসটা কিন্তু বোঝানো হয়েছে, তোমাদেরকে পড়ানো হয়েছে যে আমরা তো চ্যাপ্টার 4-এ অর্ডার 1 অর্ডার 2 সিস্টেমের অ্যানালাইজ করলাম। যদি মোর দেন অর্ডার 2 হয়, যদি 3 অর্ডার হয়, 4 অর্ডার হয়, তখন কি হবে? তখন হবে, আমরা এটাই বলছিলাম, যদি ওই পোল নতুন পোলগুলো ডমিনেন্ট পোলের তুলনায় অনেক দূরে থাকে তাহলে সেগুলোকে আমরা ডিসরিগার্ড করে ডমিনেন্ট পোলের মাধ্যমে পাওয়া যে রেসপন্স সেটাই দেখা দিতে পারি। আর যদি কাছাকাছি থাকে তাহলে আমরা এটা বলতে পারবো না, আমরা এটা শিখি নাই। কি বুঝতে পারতেছো? জি স্যার। বাকিরা? জি স্যার। হিমেল আচার্যি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। সাইফ নাফরি? জি স্যার। কিশোর ওয়াদুদ কি বোঝা যাচ্ছে?
সে তো মনে হচ্ছে নাই এখানে। অনেক শাহ আছো? অনেক জি, শাহ স্যার। কিছু বোঝার কথা না, ক্লাস তো কিছু করো না, বুঝবা কিভাবে? স্যার লাস্ট 2 দিন একটা স্যার করি নাই, আমার স্যার ফোনে প্রবলেম ছিল এই লাস্টের কারণে 2 স্যার। দিন তুমি অনেক দিনই করো নাই, লাস্টের 2-3 সপ্তাহ তোমাকে আমি দেখি নাই। সরি স্যার, আর হবে না। আরে এখন আমারে স্যার সরি রেগুলার বললাম, আমাকে স্যার, সরি এখন বলে থেকে দিতে রেগুলার হবে। হবে স্যার। এমন না যে আমি তোমাকে মানে তুমি ক্লাস করতেছো না দেখে আমি তোমার সাথে পার্সোনাল ভ্যান্ডেটটা নিয়ে বসে আছি, তা তো না। তুমি হয়তো না অ্যাটেন্ডেন্সে কিছু সেটা পাবা, প্রবলেমটা হবে হচ্ছে তুমি শিখতে পারলা না, বা তুমি এটা কভার আপ করা 100% কভার আপ করা। ওয়ান্স আ স্টুডেন্ট মিসেস আ ক্লাস, একটা ক্লাস মিস করার ফলে সেটা 100% কিন্তু এটা কভার করতে পারবে না, কারণ সে তখন তার নিজের বা তার ফ্রেন্ডের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে, এই স্টুডেন্ট তোমাদের এই আন্ডারগ্রেড স্টুডেন্ট নিয়ে, আন্ডারগ্রেড স্টুডেন্ট থাকা অবস্থায় তুমি যখন নিজে নিজে তোমার ফ্রেন্ডের মাধ্যমে বা নিজে নিজে এটা পড়তে যাবা, তুমি এটা 100% পাবে না। যেই নলেজটা তুমি ক্লাসের মধ্যে পাবা সেটা তুমি 100% করতে পারবা না। হ্যাঁ, পাস হয়ে যাওয়ার পর তোমার ব্রেনটা যখন আরেকটু ম্যাচিউরড হবে, আফটার 2, 3, 4, 5 ইয়ার্স, দেন ইউ ট্রাই টু গো ব্যাক এন্ড রিড দিস স্টাফ, দেন যদি তোমার প্রপার সবকিছু ঠিক থাকে তুমি হয়তো এই জিনিসটা আবার বুঝতে পারবা। কিন্তু এখন তুমি ক্লাস মিস করার পরে এই পুরো জিনিসটা বুঝতে পারবা না, এটা সম্ভব না। এই জন্য তোমাদেরকে বলা হয় প্লিজ আর যাই করো ক্লাসটা করো, ক্লাসটা করো, ক্লাসটা করো। বাসার মধ্যে তো এখন কোনো কাজ নেই, বাসার মধ্যে বসেই থাকো, ক্লাস করার সময় একটা খাতা কলম নিয়ে বসে ক্লাসটা করো। আর প্রতিদিন যদি 1-2টা ক্লাস করো, সেটা যদি 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে সেই লেকচারটা নিজের খাতায় তুলে ফেলো। তোমরা যদি খালি এইটুকু করো, দেন তোমাদের আপাতত আর কিছু করার নাই। আমি নিজে কোনোদিন মানে প্রতিদিন 4-5 ঘন্টা পড়াশোনা করি নাই, সত্যি কথা বলতে, কিন্তু চেষ্টা করতাম আমার ক্লাসটাকে আমার খুব ভালো করে নেওয়ার, খুব ভালো করে নেওয়ার। ক্লাসে আমার টিচার যা বলতো আমি প্রত্যেকটা জিনিস লেখার চেষ্টা করতাম, হোয়াট এভার। এবং সেই ক্লাস লেকচার আমার এখন পর্যন্ত কাজে দেয়। তোমাদেরকে যদি এখন একটা নতুন জিনিস পড়াইতে হয়, তখন আমি ওই ক্লাস লেকচারে গো ব্যাক করি, তখন আবার অনেক কিছু আমার মনে পড়ে যায়। এটাই হওয়ার কথা ছিল, কারণ তোমাদের তো বই পড়ার অভ্যাস নাই। বই যদি না পড়ো তাহলে ক্লাসটা তো ঠিকঠাক মতো করতে হবে। তোমরা কি করো আমি বুঝি না। তোমাদের হইতেছে তোমাদের ব্যাপারটা হচ্ছে যে সসের বোতলের মধ্যে বাইরে থেকে সস ঢোকানোর চেষ্টা করা হচ্ছে বা বের করানোর চেষ্টা করা হচ্ছে জাতা দিয়ে দিয়ে, বাইরে থেকে ফোর্স প্রয়োগ করে আমি সেটা করার চেষ্টা করতেছি, বাট তোমাদের নিজেদের কোনো আগ্রহ নাই। এটা ঠিক না, এটা একদমই ঠিক না। আর একটু এফোর্ট দিতে হবে। এগুলা একটা জিনিস পড়াচ্ছে, এই যে কন্ট্রোল সিস্টেমের এই কোর্সটা, এটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং একটা কোর্স। এভরিথিং ইজ রিলেটেড, why I am doing this, where am I going, সবকিছু কোয়ান্টিফাইবল, মেজারেবল। তাই জিনিসটা এতটা কঠিন হওয়ার উচিত ছিল না। যেটা গত সেমিস্টারে তোমরা কমিউনিকেশন করছো, কমিউনিকেশন আমি জানি না কেন জানি আমি আমার স্টুডেন্টদের ভিতরে ওই জিনিসটা করাইতে পারি না, কিন্তু আমার কাছে কমিউনিকেশন খুব ভালো লাগতো। সবার কাছে এটা লাগবে না, হয়তো আমি আরো ভালো টিচার পাইছিলাম সেই জন্য। কিন্তু কন্ট্রোল সিস্টেম ইজ সামথিং দ্যাট ইউ শুড লাইক ইট, কারণ এখানে প্রচুর ম্যাথ আছে, এগুলা প্রবলেম সলভিং আছে। তো তোমরা কেন এগুলা করতেছো আমি জানি না আসলে। যেমন এখানে আমি কিন্তু একটা মজার জিনিস দেখাচ্ছি, যে এই সিস্টেমটা এখানে 3টা পোল লোকেশন আছে, এই থার্ড পোলটা অনেক দূরে, তো এই 2টা ডমিনেন্ট পোলের কারণে এটা একটা আন্ডার ড্যাম রেসপন্স। সেম রেসপন্সের খালি এখানকার গেইন ছিল 3, এই জায়গার গেইনটা 7 হয়ে গেছে। কত হয়েছে এখানকার গেইনটা? 7 হয়েছে। এখন তুমি এটার জন্য যে টিএস বের করবা, আবার এটার জন্য যদি আলাদা টিএস বের করো, দেখবা যে পোল লোকেশন গুলো চেঞ্জ হয়ে গেছে। এবং শুধু চেঞ্জ হয় নাই, এই 2টা ডমিনেন্ট পোল কোথায় চলে আসছে? ডান পাশে চলে আসছে। এই জন্য এই সিস্টেমটা এখন আনস্টেবল হয়ে গেছে। সো এভরিথিং রিমেইনস দ্য সেম, অনলি ইউ চেঞ্জড দ্য গেইন হিয়ার।
only the gain changed here, only the gain changed here. শুনতেছো? জি স্যার। স্যার শুধু এই 3 থেকে 7 হয়ে গেছে আর সিস্টেমটা এরকম থেকে এরকম হয়ে গেছে। তো এটা কি একটা মজার জিনিস না? জি স্যার। Control system গেইনের উপরে স্টেবিলিটি নির্ভর করছে। হ্যাঁ, তুমি যে কোনো একটা জিনিস চেঞ্জ করে দিলে তোমার কতখানি ইফেক্ট করতেছে, তার মানে কি? তার মানে আমি বুঝতে পারতেছি যে only by changing the gain here, এখানে একটা গেইনের চেঞ্জ করার মাধ্যমে I can change it from stable system to unstable system, or I can go back from unstable system to stable system, তাই না? জি স্যার। এটা কি স্যার আনস্টেবল সিস্টেম স্টেবল করার একটা কন্ডিশন, মানে এরকম বলা যায়? না, এখানে কোনো কন্ডিশনাল কথা বলা হয় নাই। এখানে জাস্ট বলা হচ্ছে যে স্টেবল সিস্টেমের রেসপন্স কিরকম হতে পারে, আনস্টেবল সিস্টেমের রেসপন্স কিরকম হতে পারে এবং এদের মধ্যে কি সূক্ষ্ম পার্থক্য থাকতে পারে। আমরা এখনো ওই ধরনের কিছু বলতেছি না। আর এটা জানার মানেই তো এটা যে ইউ ক্যান ভ্যারি দ্য গেইন এন্ড ইউ ক্যান ভ্যারি দ্য রেসপন্স, তাই না? সেম রেসপন্সের। আচ্ছা, জি স্যার। এখন চ্যাপ্টার 6 এর মূল যে বিষয়টা হচ্ছে সিস্টেমের স্টেবিলিটি নির্ণয় করা। এই চ্যাপ্টার 6 এ আমরা শিখবো এটাই যে কিভাবে সিস্টেমের স্টেবিলিটিটা বের করা যায়। তো এবং জেনারেলি আমাদের আসলে সবার আগে স্টেবিলিটিটা শেখার দরকার ছিল। ক্রোনোলজিক্যালি সবার আগে স্টেবিলিটি আসা উচিত, কারণ আমার সিস্টেম যদি স্টেবল না হয় তো আমি ট্রান্সফার ফাংশন বের করার পরেই আমি স্টেবিলিটিটা বের করতে পারবো। তো টাইম অ্যানালাইসিস করে আমার কোনো লাভ নাই যদি না সিস্টেম স্টেবল হয়, ঠিক আছে? তো in chapter 4 all the time domain analysis that we did, basically we needed to find out first that whether the system is stable or not. But in chapter 4 or 5 you were given only the stable systems, but as control engineers need to find out about the stability information first and then they will go for the analysis. Okay, বুঝতে পারছো কি বলছি? জি স্যার। তো একটা মানে রাউথ হারউইটজ নামে দুইজন লোক বা একজন লোক, আমি জানি না, এটা মনে হয় দুইজনই করেছেন, রাউথ হারউইটজ। তো ওনারা একটা টেবিল, রাউথ টেবিল বলে একটা টেবিল আছে, এরকম একটা টেবিল বানাতে হবে। সেই টেবিল থেকে I will try to find out whether my system is stable or not. তো একে একে যাই। ধরো এটা হচ্ছে তোমার সিস্টেম, এটা দেওয়া আছে। তো ইন অর্ডার টু ফাইন্ড আউট স্টেবিলিটি বা রাউথ স্টেবল করার জন্য আমার যেটা লাগবে ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশন লাগবে। তো তোমার কাছে যদি এটা দেওয়া থাকে তোমাকে এখানে যাইতে হবে। এটা দেওয়া থাকলে ফার্স্টে কোথায় যেতে হবে? এটাতে যাইতে হবে। এটা থেকে এটার কনভার্সন তো তোমরা অলরেডি জানো না মোসাদ্দেক? হ্যাঁ, বাতেন শিকদার কি এই বাম পাশের এ থেকে বি তে কিভাবে কনভার্ট করছে বলো তো? এই যে প্রতিদিন ক্লাস করতে আসার মানে কি যদি না তুমি এই সিম্পল জিনিসটা বুঝো? জিজ্ঞাসা তো করা উচিত। নাজমুস সাকিব আছো না? জি স্যার। নাজমুস সাকিব বলো কিভাবে হইলো, এ থেকে বি তে কিভাবে আসলো? আমি যদি এরকম এই বারবার চেক না করি তাহলে আমি তোমাদের পড়ানোটা 35 থেকে 40-45 মিনিটে শেষ করে ফেলতে পারি ইজিলি।
কিন্তু বেশি সময় দিয়ে বারবার এই জিনিসগুলো চেক করতেছি। কেন চেক করতেছি? কারণ চেক না করলে এমনিতে তো বুঝতেছো না, চেক না করলে আরো বুঝবা না, তাই না? এটা জাস্ট কন্টিনিউ হবে নাকি কি আমি চেক না করে জাস্ট পড়ায় যাব সেটাই করব? এটা স্যার একটা সূত্র ছিল স্যার, এই টিএস ইজ ইকুয়াল টু স্যার জিএস বাই 1 প্লাস জিএস 1 প্লাস জিএস ইনটু এইচএস। এইচএস। আচ্ছা ঠিক আছে, গুড। তার মানে এটা করলে এটা পাবো। এখন এটা তোমাদের হাতে কলমে করতে হবে। এই তিনটা গুণ করার ফলে যেটা থাকবে সেটাকে জিএস বানানোর পরে ওইটা তোমাদের হাতে কলমে করতে হবে। এবং এইটা কিন্তু খুব কঠিন কিছু না, এই জিনিসটা খুব কঠিন কিছু না, 2-3 মিনিটের কাজ। এটা চিন্তা করার কোনো কারণ নাই যে হাতি ঘোড়া হয়েছে এখানে। when this particular thing is done, যখন এই ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন বের হয়ে গিয়েছে তখন এই টেবিলেরটার জন্য রেডি করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে এস কিউব হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে এখানে এইভাবে সাজাতে হবে একটা কলামে এস কিউব, এস স্কোয়ার, এস টু দি পাওয়ার 1, এস টু দি পাওয়ার 0। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এই কলামটা লেখার পরে এই জায়গায় তুমি এস কিউবের সহগটা দিবা। এস কিউবের সহগ কত এখানে? 1। এইখানে দিবা এস কিউবের পরে এস টু দি পাওয়ার 1 এর সহগ কত? এখানে এস টু দি পাওয়ার 1 এর সহগ কত? 31। এইখানে দিবা এস টু দি পাওয়ার 1 এর পরে কি থাকে? 0 এর নিচে মাইনাস এস টু দি পাওয়ার -1, -1 এর তো নাই, তার মানে এটা হবে 0। ওকে, জি স্যার। এইখানে আসবে এস স্কোয়ার এর সহগ 10 স্যার। 10। এই যে 10 দিছিল, ওকে, তুমি ফার্স্টে 10 ই দিবা। কি দিবা? 10 দেব। 10। এরপর হচ্ছে এস টু দি পাওয়ার 0 এর সহগ 1030। 1030। এরপর একটা 0 দিয়ে দিবা, পরবর্তীতে আর কিছু নাই, সেটা 0 দিয়ে দিবা। কি বোঝা যাচ্ছে? জি স্যার। তার মানে আচ্ছা আমি এইটা দিয়ে না, এটা তো ছোট, আমি বড় একটা দিয়ে একবারে বুঝাবো। শারিয়ার তাহমিদ এতক্ষণ পরে আসলো কি জন্য? অ্যাটেন্ডেন্স দিতে? না স্যার, শারিয়ার তাহমিদ অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ, আসসালামু আলাইকুম আজকে স্যার। আর অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। স্যার আমার ফোনে চার্জ ছিল না স্যার, আমাদের এখানে কারেন্ট নাই, একদম একটু আগে কারেন্ট আসছে স্যার। যাই হোক, অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ, এখন আর কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না, তুমি বের হয়ে গেলে যেতে পারো, সমস্যা নেই। না স্যার, সমস্যা নেই স্যার, ক্লাস করবো স্যার। না, ওগুলো হচ্ছে স্পেশাল কেস, আগে এটাই দেখে নাও। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ফার্স্টে হচ্ছে আমি এস প্রথম কলামে দিব s3, s স্কয়ার, s টু দি পাওয়ার 1, s টু দি পাওয়ার 0। এরপর ফার্স্ট প্রথম রোতে আসবে হচ্ছে আমার s কিউবের সহগ, এরপর s এর সহগ, এরপর 0। সেকেন্ড রোতে থাকবে s স্কয়ারের সহগ, এরপর কনস্ট্যান্ট মানে s টু দি পাওয়ার 0 সহগ, এরপরে 0। এই পর্যন্ত ক্লিয়ার তো নাকি সবার? জি জি স্যার। গুড। কে বুঝো নাই? এটা s কিউবের সহগ, এটা s কিউবের পরে s স্কয়ার না? s কিউবের পরে তো s স্কয়ার, s স্কয়ার বাদ দিয়ে এর পরেরটা s টু দি পাওয়ার x টু দি পাওয়ার n-2 স্যার। না, n এর কথা আসতেছে না এখানে। হ্যাঁ, মানে n এর কথা আসতেছে না, তুমি এইভাবে ধরো, প্রথমে ম্যাক্সিমামটা সহগ, এর পরে এর পরেরটা বাদ দিয়ে তার পরেরটা সহগ, s কিউবের সহগ। আচ্ছা এইভাবে বলি, এখানে s কিউবের সহগ, এখানে s স্কয়ারের সহগ, এখানে s টু দি পাওয়ার 1 এর সহগ, এখানে s টু দি পাওয়ার 0 এর সহগ, এখানে 0 0। এবার বুঝছো? এবার s কিউবের সহগ, এখানে s টু দি পাওয়ার 1 এর সহগ, এখানে s টু দি পাওয়ার 0 এর সহগ, এখানে s টু দি পাওয়ার 0 এর সহগ, এখানে s টু দি পাওয়ার 1 এর সহগ, এখানে s টু দি পাওয়ার 0 এর সহগ। এবার বুঝছো?
বুঝো নাই? প্যাচ লেগে যাচ্ছে স্যার এত প্যাচের কিছু নাই তো। এখানে দেখো, এখানে ম্যাক্সিমাম কত? 3 s to the power 5 ও 5 s to the power 5। তাহলে একটা কলাম বানাইলাম, s to the power 5, s to the power 4, s to the power 3, s to the power 2, s to the power 1, s to the power 0। s to the power 0 মানে কি? কনস্ট্যান্ট পার্ট। কনস্ট্যান্ট পার্ট। আচ্ছা, তো এখন আমি এই প্রথম দুইটা, এখান থেকে দেখো এই প্রথম দুইটা রো কিভাবে লিখবো। এইটা হবে s to the power 5 এর সহগ, এটা হবে s to the power 4 এর সহগ, এটা হবে s to the power 3 এর সহগ, এটা হবে s to the power 2 এর সহগ, এটা হবে s to the power 1 এর সহগ, এটা হবে s to the power 0 এর সহগ। এবার বুঝছো? জি স্যার বুঝছি। সবাই বুঝছো? জি স্যার। 5 এর s to the power 5 এর সহগ, s to the power 4 এর সহগ, s to the power 3 এর সহগ, s to the power 2 এর সহগ, s to the power 1 এর সহগ, s to the power 0 এর সহগ। কি বোঝা যাচ্ছে? জি স্যার। এই প্রথম দুইটা রো আমি ফ্রম মাই টিএস পেয়ে যাব, ফাইন। কিন্তু আমার বাকি প্রত্যেকটা ইয়ে লেখার জন্য আমার কি লাগবে? ধরো আমি এই পজিশনে এইখানে এইখানকার ভ্যালুটা কি হবে সেটার জন্য আমার উপরে এরকম নির্ণায়ক সাইন দিবা। হ্যাঁ, উপরে কি দিবা? ডিটারমিনেন্ট। নির্ণায়ক সাইন। আর ভগ্নাংশের নিচে থাকবে হচ্ছে এই কলামে আমি আছি না, জি স্যার। মানে সরি আমি এই রো এর জন্য করতেছি না, s to the power 1 এর এই রো না, এই রো এর প্রত্যেকটা ভ্যালু বের করার জন্য এই ভগ্নাংশের নিচে থাকবে হচ্ছে আগের রো এর ফার্স্ট ইয়েটা, নাম্বারটা। এখানে কত আছে? 1 আছে না? জি স্যার। জি স্যার। তার মানে এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে। এই তিনটা 1ই আসছে হচ্ছে এখান থেকে। বুঝতে পারছো? বুঝছি। জি স্যার। আচ্ছা, এখন বলো যে স্যার এখানে তো 10 ছিল, 1 আসলো কেমনে, তাই না? জি স্যার। এটা ছিল 10, এখানে ছিল 1030। তো যেহেতু আমাদের এখানে অনেক মানে গুণটুন করতে হয়, তো এগুলোকে আমরা যদি কোনো কমন ফ্যাক্টর দিয়ে ভাগ করে ফেলতে পারি তাহলে পুরা রোটাকে তাহলে করে ফেলবো। যেমন এটাকে আমি ইজিলি 10 দিয়ে ভাগ করে ফেলতে পারি, তাহলে এটা হচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 103। আর এই 0 কে 10 দিয়ে ভাগ করলে 0ই থাকে। জি স্যার। বুঝতে পারছো? আমি জাস্ট সংক্ষিপ্ত করলাম। তুমি যদি 10 রেখে দাও, 1030 রেখে দাও, তুমি রাখতে পারো, সেই ক্ষেত্রে এই গুণফলগুলা বা এই ভ্যালুগুলো একটু বেশি বেশি আসবে, কিন্তু অ্যানসার কারেক্টই আসবে। কি বোঝা যাচ্ছে কি বলছি? জি স্যার। আচ্ছা, যেমন তাহলে কি বললাম যে এই রো এর যতগুলা ভ্যালু, তিনটা ভ্যালুর জন্য ভগ্নাংশের নিচে দিব এই জায়গার ভ্যালুটা 1 1 1। সিমিলারলি এই রো এর প্রত্যেকটা ভ্যালুর জন্য ভগ্নাংশের নিচে আসবে কোথায়? তার আগের এইখানকার ভ্যালুটা। এখানে কত ভ্যালু আসছে? -72। -72। দেখো -72 এখানে আছে, -72 এখানে আছে, -72 এখানে আছে। তার মানে ভগ্নাংশের নিচে কি থাকবে আমরা বুঝে গেছি, তাই না? জি স্যার। জি স্যার। এখন ভগ্নাংশের উপরে থাকবে একটা নির্ণায়ক সাইন, তার আগে থাকবে নেগেটিভ। ভগ্নাংশের উপরে থাকবে একটা নির্ণায়ক সাইন, তার আগে থাকবে নেগেটিভ। একটা মাইনাস চিহ্ন। এরপর এখানে ভুল দিছে। এরপর প্রথম কলামটা, এই নির্ণায়কের প্রথম কলামটা থাকবে এই উপরের দুইটা ভ্যালু 1 1। বুঝতে পারতেছো? জি স্যার। এবং সিমিলারলি এখানেও এটা 1 1 হওয়ার কথা ছিল, এই 1 1 এখানে এরা ভুল দিয়েছে, এটা 1 1 হবে। বুঝতে পারছো? জি স্যার। এই 1 1 অর্থাৎ এইখানকার 1 1, এখানেও এটা কি হবে? এই জায়গার 1 1 1 1।
যেমন এইটার জন্য এই দুইটা কি হবে, -72 আর উপরে 1 -72 দেখতেছো? এটার জন্য এখান থেকে আসছে 1, এখান থেকে আসছে -72। এইটার জন্যও এখান থেকে 1 -72। কি বোঝা যাচ্ছে? জি স্যার। তার মানে হচ্ছে প্রতি রো এর জন্য খালি এই সেকেন্ড কলামটা বাদে আর বাকি সবকিছু সেম। এই রো এর সবকিছুর মধ্যে দেখো নিচে -72 -72 উপরে ফার্স্ট কলাম 1 -72 1 -72 1 -72, তাই না? কি বুঝতে পারতেছো? জি স্যার। তো খালি এই সেকেন্ড কলামটা চেঞ্জ হবে। তো একটা যেমন এইটার সেকেন্ড কলামটা আসবে হচ্ছে আমি যেই ভ্যালুটা বের করতেছি তার ডান পাশের কলামের উপরে দুইটা ভ্যালু 31 আর 103। 31 and 103 বুঝতে পারতেছো? আবার আমি এইখানে সেকেন্ড কলামের ভ্যালু বের করতেছি, তার মানে ডান পাশের কলামের উপরে দুইটা ভ্যালু, এই দুইটা কি 0 0 তার মানে এখানে আসবে কি 0 0। সিমিলারলি এখানে আমি এই ভ্যালুটা বের করতেছি, তো এটার জন্য এই সেকেন্ড কলাম কি হবে, ডান পাশের উপরে দুইটা ভ্যালু 103 আর 0। জি স্যার। জি স্যার। এটার জন্যও সেকেন্ড কলাম থাকবে হচ্ছে 0 0। বুঝছি স্যার। এটার জন্য এই পাশে কিছু নাই মানে কিছু না থাকা মানে এটা 0 0 ধরে নিব। কি বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি, কিন্তু এগুলো এত ম্যাথস মনে রাখা একটু কষ্ট। এটা কোনো বিষয়ই না, খুবই সহজ। একবার খালি মুখস্থ করতে হবে যে তুমি একটা ভ্যালু, তুমি তো ফার্স্টে এখানে বসাইতে পারলা, এই দুইটা রো তো হয়ে গেল। এরপর তোমাকে যেটা করতে হবে নিচে বসবে হচ্ছে এই ভ্যালুটা, এই প্রত্যেকের এই তিনটার জন্যই নিচে আসবে হচ্ছে এই জায়গার ভ্যালুটা, এই তিনটার জন্যই নিচে আসবে হচ্ছে এই আগের রো এর ভ্যালুটা, ফার্স্ট কলামের আগের রো এর ভ্যালুটা -72 -72 -72। আর বাকি সব সেম। প্রত্যেকটা ভ্যালুর জন্য ফার্স্ট কলাম থাকবে হচ্ছে এই প্রথম কলামের আগের দুইটা ভ্যালু। এখানে এটা ভুল দিছে, এটা 1 1 হবে, এটা 1 1 হবে। এটা হচ্ছে 1 -72 1 -72 1 -72। খালি সেকেন্ড কলামের ভ্যালুটা আসবে হচ্ছে এই পাশের এই দুইটা থেকে 103 0। এটা আসবে হচ্ছে 0 0। এটার জন্য সেকেন্ড কলাম আসবে হচ্ছে 31 103। এটার জন্য সেকেন্ড কলাম আসবে 0 0। কি বুঝতে পারতেছো? জি স্যার। স্যার থার্ড রোতে স্যার থার্ড রোতে হচ্ছে 1 যে আসছে স্যার, এই 1টা কি মানে উপরে 1 থেকে আসছে নাকি 10 এর 1টা আসছে স্যার? থার্ড রোতে কোন ওয়ানটা বলো তো? এই স্যার এই ওয়ানটা? যে না স্যার, এই 1 আর -72 যে আসছে স্যার নিচে ইয়াটা। এখানে? জি স্যার এইখানে যে 1টা, এটা কোথা হ্যাঁ, থেকে? এটা এখান থেকে আসছে। আচ্ছা স্যার S1 এর ক্ষেত্রে স্যার একদম লাস্টে যে -11 একদম 0 0 আছে স্যার। হ্যাঁ এই পার্টটা স্যার 0 0টা কিভাবে আসছে স্যার? এই 0 0 আসছে এই পাশে 0 0 থেকে আসার কথা, এখন এই পাশে তো নাই, না থাকলে ওটাকে 0 0 ধরবো। বুঝতে পারছো? জি স্যার। মানে এই সেকেন্ড কলামটা আসে হচ্ছে ডান পাশের কলামের উপরে দুইটা ভ্যালু থেকে, এখানে নাই, এটা 0 0 ধরবো। এই যে এখানে 0 0 আসছে এই 0 0 থেকে। এখানে 31 103 আসছে কোথা থেকে? এখান থেকে। স্যার ওটা থেকে এখানে 103 0 আসছে কোথা থেকে? এই 103 এই 0 থেকে। এখানে 0 0 আসছে কোথা থেকে? এই 0 আর এই 0 থেকে। এখানে 0 0 আসছে কোথা থেকে? এখানে 0 এখানে 0 ধরে নিতে হবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে কি এখন মোটামুটি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কিভাবে জি স্যার। স্যার ওইটা ক্লিয়ার স্যার।
আর এই ভ্যালুগুলা কিভাবে হয়েছে বোঝা যাচ্ছে তো? ডিটারমিনেন্ট বের করছে স্যার। হ্যাঁ, ডিটারমিনেন্ট বের করে মাইনাস করে এটার নিচে 1 দিয়ে ভাগ করে দিছে। যেমন এটার জন্য কি হবে দেখো, যদি এই নেগেটিভটা না থাকে তাহলে আমরা ডিটারমিনেন্ট কিভাবে বের করি? যদি এই নেগেটিভটা না থাকে তাহলে ডিটারমিনেন্ট কিভাবে বের করি? 1 ইনটু 103 বিয়োগ 31 ইনটু 1, তাই না? জি স্যার। জি স্যার। এখানে যদি ডিটারমিনেন্টের আগে যেহেতু মাইনাস আছে, তাই এই পুরাটা মাইনাস ধরে আমি যদি ডিটারমিনেন্ট বের করতে চাই, তাহলে যদি আমি একটা ট্রিক করি তাহলে এটার জন্য আর মাইনাস আগে ধরতে হবে না। সেটা কি? আমি এখন গুণ করব এভাবে, 1 ইনটু 31 মাইনাস 1 ইনটু 103। যদি আমি এটা করি তাহলে আর আগে মাইনাস দেওয়া লাগবে না। কথা বুঝছো? জি স্যার, বুঝছি। মানে জেনারেলি ডিটারমিনেন্ট বের করি এইভাবে, এই পাশে মাইনাস এই পাশে, কিন্তু যেহেতু এটার আগে মাইনাস দেওয়া আছে আমরা করব কি, দিস ওয়ান মাইনাস দিস ওয়ান, তাহলে আর মাইনাসটার কোনো ইফেক্ট থাকবে না। কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। স্যার 1 দিয়ে ভাগ করলাম কেন স্যার? মানে 1 দিয়ে ভাগ করলে কি সমস্যা কি? না ভাগটা কেন করলাম স্যার, মানে এটা কিভাবে আসছে স্যার ওইটা বুঝিনি স্যার। তোমার কথা বুঝি নাই, জোরে বলো আবার। স্যার ওদের 2-1 থেকে আসছে। অপু কথা নিয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে না। ওর কথা কেউ শুনলে আমাকে বলো। স্যার ডিটারমিনেন্ট চিহ্নের নিচে 1, ওইটা স্যার কই থেকে আসছে সেটা জিজ্ঞেস করছি। না, কিচ্ছু শুনতেছি না, কেটে কেটে ভেঙে ভেঙে আসতেছে। আর কাম স্যার ডিটারমিনেন্টে যে 1 এটা কোথা থেকে আসছে স্যার? 1 দিয়ে কেন ভাগ করছে ডিটারমিনেন্ট নিচে? না, তোমার কথা কেটে আসতেছে, আমি কারোর কথা শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার বলছে ডিটারমিনেন্টের 1টা কোথা থেকে আসছে? এটা দিয়ে ভাগ এটা দিয়ে ভাগ করছি স্যার আমরা। এই 1টা কোথা থেকে আসছে? জি স্যার, জি স্যার। এই 1টা আসছে হচ্ছে এই তিনজনের জন্য, এই রোয়ের 3টা ভ্যালুর জন্য নিচের 1টা আসছে এখান থেকে। এই 3টা ভ্যালুর জন্যই নিচের -72 এসছে এখান থেকে। এর নিচে যদি আরেকটা রো থাকতো, সেই রো এর 3টা ভ্যালুর জন্য নিচের ভ্যালুটা আসতো কত? 103। এবার বুঝতে পারছো? জি স্যার। তো এইটা করলে যে -72 হয়, এটা কিভাবে বের করব? 31 - 103 -72, নিচে 1 দিয়ে ভাগ করলে তো -72ই আসবে, তাই না? জি স্যার। 0 আসতেছে, এটাও 0 আসতেছে। এটা কি হবে? -72 ইনটু 103 -1, সরি -0, -72 ইনটু 103 -0 ডিভাইডেড বাই -72, তাহলে -72 কাটা গেল, থাকলো কত? 103। 103 থাকলো। স্যার আমাদের কি এমন ম্যাথ আছে যে মানে পরবর্তী দুইটা কলাম জিরো না, এমন ম্যাথ আছে স্যার? এগুলোতে আমরা যাব, আজকে খালি এটুকুই বুঝো। তো ঠিক আছে, যখন আমার এইটা শেষ হয়ে যাবে, এই রাউথ টেবিলটা কমপ্লিট করা শেষ হয়ে যাবে, বেসিক্যালি আমার এই দুইটা ভ্যালু বের না করলেও চলে। ওকে, এই শেষের এই দুইটা ভ্যালু, কারণ আমার আসলে লাগবে হচ্ছে এই প্রথম কলামের সমস্ত ভ্যালু লাগবে। কি লাগবে? প্রথম কলামের সমস্ত ভ্যালু লাগবে। তো এই লাস্ট ভ্যালুটা বের করার জন্য আসলে আমার এই পর্যন্ত করতে হবে। এম আই কারেক্ট? জি স্যার। দেখো এখানে কি আছে, -72 পেলাম এখান থেকে, এই 1 -72 পেলাম হচ্ছে এই আগের এই দুইটা থেকে, আর 103 শূন্য পেয়েছি কোথা থেকে? স্যার ওই পাশের আগের দুইটা। বেসিক্যালি এইটা আমার না করলেও চলবে। তুমি যদি এই প্রথম কলামটা রেডি করতে পারো, দ্যাট ইজ ওকে। তো প্রথম কলামটা যখন আমার রাউথ টেবিল কমপ্লিট হয়ে গেল, তখন আসবে হচ্ছে মাই কনক্লুশন, যে সিস্টেম কি স্টেবল নাকি আনস্টেবল।
তো এই সিস্টেমের মোট কয়টা, এটা কয় অর্ডারের সিস্টেম? 3 অর্ডার স্যার। 3 অর্ডারের সিস্টেম। তার মানে এটার ক্লোজড লুপ পোল আছে কয়টা? 3টা। 3টা, তাই তো? 3টা। এখন আমরা যখন এই আমাদের যখন রাউট টেবিল করা শেষ, তখন আমরা এই প্রথম কলামের দিকে তাকাবো, তাকায় দেখবো এই প্রথম কলামে কয়বার সাইন চেঞ্জ হয়েছে। যেমন এখানে প্রথমটা পজিটিভ, এরপর পজিটিভ, সাইন চেঞ্জ ইকুয়ালস টু 0, এখনো সাইন চেঞ্জ হয় নাই। এর পরের ভ্যালুটা নেগেটিভ, মানে একবার সাইন চেঞ্জ হয়ে গেল। এর পরের ভ্যালুটা পজিটিভ, মানে 2বার সাইন চেঞ্জ হয়েছে। এই মানে কয়বার সাইন চেঞ্জ হয়েছে? 2বার। 2বার। যেহেতু 2বার সাইন চেঞ্জ হয়েছে, তাই এখানে যে 3টা পোল আছে তার 2টা পোল ডান পাশে পড়ছে, রাইট হাফ প্লেনে পড়ছে। তার 2টা পোল রাইট হাফ প্লেনে। আর যদি আমরা জানি যে একটা পোলও যদি রাইট হাফ প্লেনে থাকে, সিস্টেম কি হয়ে যায়? আনস্টেবল হয়ে যায়। আনস্টেবল হয়ে যায়। তার মানে হচ্ছে আমার এখানে 2টা পোল রাইট হাফ প্লেনে আছে, সো দ্য সিস্টেম ইজ আনস্টেবল। সো দ্য সিস্টেম ইজ আনস্টেবল। কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখন তাহলে বলো যে স্যার আমরা এটা যদি সুবিধাটা কি? সাইন চেঞ্জ হয় তাহলে আমরা বলতেছি স্যার মানে সিস্টেমটা আনস্টেবল হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, কিন্তু আমাকে গুনতেও হবে যে কয়টা সাইন চেঞ্জ হচ্ছে। এখানে 2বার হচ্ছে, তার মানে 3টা পোলের মধ্যে 2টা পোল আনস্টেবল। কি বুঝতে পারছো? জি স্যার। তার মানে হচ্ছে এই রাউট টেবিলটা আমাকে কি কি করতেছে? আমাকে এনেবল করতেছে, আমাকে একটা টেকনিক দিচ্ছে। কি টেকনিক? যে পোল লোকেশন গুলা, যেমন আমি যদি পোল লোকেশন গুলা জানতে চাই, তাহলে এইটার থেকে আমাকে ওই যে আইদার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অথবা কম্পিউটারে দিতে হবে, বা ম্যাট্রিক্স করে আমাকে বের করতে হবে 3টা এস এর ভ্যালু, 3টা পোল লোকেশন, তাই না? জি স্যার। আমি যদি সেখান থেকেও বের করতে পারি, তো আমি তো যে বলতেই পারবো যে স্টেবল নাকি আনস্টেবল। কিন্তু এই সিস্টেমটা যদি ফলো করি, তাহলে আমার কিন্তু এখানকার পোল লোকেশন গুলা জানা লাগতেছে না। জি স্যার। এখানে তো 3টা ছিল, যদি এরকম হয় 5টা আছে, তাহলে কি তুমি পোল লোকেশন গুলা বের করতে পারবা খাতার মধ্যে কম্পিউটার ছাড়া? না স্যার। আরো পরে যাই, 7টা আছে, ধরো 8টা আছে। এই যে এখানে 8টা, এটা কয়টা? 8টা। এগুলোও তুমি কি করতে পারবা না? পোল লোকেশন বের করতে পারবো না স্যার। পোল লোকেশন বের করতে পারবা না উইদাউট কম্পিউটার। তো আমি যদি রাউট টেবিলটা ঠিকঠাক মতো করি, তাহলে আমি পোল লোকেশন বের করা ছাড়াই বলতে পারবো যে আমার কয়টা পোল ডান পাশে আছে। যেহেতু 2টা পোল ওই আমাদের এক্সাম্পলে ডান পাশে ছিল, তার মানে একটা পোল ছিল বাম পাশে। বোঝা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, আজকের পড়া এই পর্যন্তই। এটা প্র্যাকটিস করবা, এরপর আমরা এই চ্যাপ্টার নেক্সট দিন পড়বো অন মানডে। জি স্যার। জি স্যার।